দেশ জুড়ে ঈদ আনন্দ, বিনোদন কেন্দ্রে বাঁধ ভাঙা উচ্ছ্বাস, সাগর পাড়ে জনসমুদ্র, সাদা পাথরের রাজ্যে পর্যটকের ঢল, বাবা মার হাত ধরে চিড়িয়াখানায় ছোট্ট সোনামণিরা। ঈদের দ্বিতীয় দিনও বাস টার্মিনাল ও রেল স্টেশনে ঘরমুখী মানুষের ভিড়। লম্বা ছুটিতে ঢাকা ছাড়ছেন অনেকে, যানবাহন সংকটের পাশাপাশি টিকিট না পাওয়ার অভিযোগ। ঈদ আনন্দ ম্লান সাতক্ষীরাবাসীর। বেড়ি বাঁধ ভেঙে পানির নিচে গ্রামের পর গ্রাম, ভেসে গেছে ঘেরের মাছ। দ্রুত মেরামত না হলে নতুন এলাকায় প্লাবনের শঙ্কা। এবং ভূমিকম্পে বিধ্বস্ত মিয়ানমারে এবার উদ্ধারকারী ও চিকিৎসক দল পাঠালো বাংলাদেশ। সঙ্গে গেল আরও 15 টন ত্রাণ। যে কোনো দেশের বিপদে পাশে থাকার প্রত্যয় সশস্ত্র বাহিনীর। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। ঈদের দ্বিতীয় দিনে পর্যটকের ঢল নেমেছে বিনোদন কেন্দ্রগুলোতে, পরিণত হয়েছে উৎসবের রাজ্যে। নেচে গেয়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মেতে উঠেছেন হাজার হাজার মানুষ। আনন্দের কি সীমারেখা টানা সম্ভব? না, কখনোই না। মানুষের জীবন কখনো আনন্দের বন্যায় ভেসে ওঠে, কখনো আবার দুঃখ ব্যথায়। তাই দেহ ও মনের ক্লান্তি ক্লেশ দূর করতে একটুখানি বিনোদন প্রয়োজন। বিস্তারিত রিপোর্টে। আনন্দের জোয়ারে ভাসছে গোটা দেশ। গান বাজনার তালে তালে নাচ, সঙ্গে জলকেলি। বাঁধ ভাঙা উল্লাস আর উচ্ছ্বাসে যেন রাজ্যের সব ক্লান্তি এক নিমেষে ভুলে গেছে সবাই। তাই তো লম্বা ছুটির আনন্দ লুফে নেন সব বয়সী মানুষ। ঈদের দ্বিতীয় দিনেও আনন্দের কমতি ছিল না কারো। বন্ধুদের নিয়ে চট্টগ্রামের ফয়েজ লেকের সি ওয়ার্ল্ডে উচ্ছ্বাসে মাতেন শিশু কিশোর থেকে শুরু করে তরুণ যুবকরাও। গানের তালে ছোটদের সঙ্গে নাচেন বড়রাও, আর কৃত্রিম ঢেউয়ের তালে নিজেকে দোল খাওয়ানো। ভরপুর বিনোদনে উৎসবের রাজ্যে রূপ নেয় ফয়েজ লেক। আমি আজ ডিজে অনেক বেশি হ্যাপি, ওনাদের এনজয়মেন্ট দেখি। আমাদের ভাই বাদার, আমার আপু সবাই আসছে এখানে। ডিজেটা খুব ভালো লাগছে, এখন বাচ্চারা পানিতে মজা করছে। ঈদের আনন্দ ফ্যামিলি সহ ভোগ করতেছে, এটা অনেক মজা লাগতেছে। অনেক ভালো লাগছে, অনেক এনজয় করছি। শত ব্যস্ততার ভিড়ে ঈদ ছুটিতে আনন্দের মাত্রা দ্বিগুণ করে তোলে ফ্যান্টাসির ওয়াটার কিংডম। হৈহুল্লোড়ে মাতোয়ারা তরুণদের বাধাহীন উচ্ছ্বাস বলে দিচ্ছে হারিয়ে যেতে নেই মানা। শিশু কিশোর কিংবা মধ্যবয়সীরা মিলেমিশে একাকার। ভ্যাবসা গরমে দেহ আর মনকে প্রশান্ত দিতে দীর্ঘ সময় জলকেলি। এছাড়া রাইডগুলোতে শিশুদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। কংক্রিটের নগরীর যান্ত্রিক ব্যস্ততা ছেড়ে সিলেটের ভোলাগঞ্জে উপচে পড়া ভিড় হাজারো দর্শনার্থীর। পাহাড়ি দিগন্ত আর এর বুক চিরে বয়ে চলা স্বচ্ছ পানিতে এবারের ঈদ উদযাপন ভিন্ন এক আবহ সৃষ্টি করে। প্রকৃতির শীতল পরশ পেতে কেউ এসেছেন পরিবার পরিজন নিয়ে, কারো সঙ্গী বন্ধু বান্ধব। অপার সৌন্দর্য উপভোগের পাশাপাশি প্রিয় মুহূর্তকে ফ্রেমবন্দি করেন অনেকে। এখানে এসে খুবই আনন্দিত। আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। আমাদের পরিবেশটা খুব ভালো লেগেছে এবং সাদা পাথরগুলো আমাদের খুবই পছন্দ হয়েছে। উৎসবের ছোঁয়া লেগেছে নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহারেও। দর্শনার্থীদের পদচারণায় মুখর ঐতিহাসিক দর্শনীয় স্থানটি। প্রাচীন ইতিহাস, ঐতিহ্য আর প্রত্নতাত্ত্বিক নিদর্শনে মুগ্ধ পর্যটকরা। ওমর ফারুক, সময় সংবাদ। এদিকে বাবা মার হাত ধরে জাতীয় চিড়িয়াখানায় ঢল নামে ছোট্ট সোনামণিদের। ঈদের দ্বিতীয় দিনে সেখানে ভিড় করেন লাখো দর্শনার্থী। মূল কাউন্টারের সঙ্গে বাড়ানো হয়েছে 28টি অতিরিক্ত টিকিট কাউন্টার। খুলে দেওয়া হয়েছে সবগুলো প্রবেশপথ। কেউ হাতি দেখে খুশি, কেউ আবার বাঘ দেখে অবাক। শিশুদের রঙিন পৃথিবীতে প্রাণীদের সঙ্গে এই সখ্যতা যেন যোগ করেছে বাড়তি মাত্রা। বাঘ দেখছি, আবার হরিণ দেখছি, আবার আমার সবচেয়ে এটার মধ্যে দিয়ে ভালো লেগেছে হচ্ছে বাঘটা দেখতে একটু সুন্দর। হাতি আমার ভালো লাগে,
হাতি দেখছি, তারপর হচ্ছে লায়ন টাইগার দেখছি, বাদর দেখেছি, আর পাখি দেখছি, খুব মজা লাগছে। আইসা যখন দেখলাম এত সুন্দর, পরে আমরা বলছি আবার আসবো। মঙ্গলবার ঈদের দ্বিতীয় দিন সকাল 9টায় খুলে দেওয়া হয়েছে জাতীয় চিড়িয়াখানার প্রবেশপথ। মায়া হরিণের মতো বিরল প্রজাতি সহ জাতীয় চিড়িয়াখানায় আছে প্রায় 137 প্রজাতির 3500-এর বেশি প্রাণী। তাই তো এখানে ছোটদের আনন্দ দেখে বড়রাও হারিয়ে যাচ্ছেন তাদের শৈশবে। ঢাকার মধ্যে খুব ভালো জায়গা এবং কি বিভিন্ন পশু পাখি দেখে খুব খুশি। বাচ্চাদের মাঝে আসলে নিজেকেও বাচ্চা বাচ্চা মনে হয়, এদের আনন্দটা আরো বেশি মনে হয়। চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রয়েছে বিশেষ প্রস্তুতি। জাতীয় চিড়িয়াখানা পরিপূর্ণ হয়েছে 1.5 লাখেরও বেশি দর্শনার্থীতে এবং আশা করা যাচ্ছে যে এই সংখ্যা আরো বাড়বে। তাদের জন্য করা হয়েছে মূল কাউন্টারের সাথে আরো 28টি টিকিট কাউন্টার এবং খুলে দেওয়া হয়েছে সব কয়টি প্রবেশপথ এবং তাদের জন্য বাড়ানো হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা এবং বারবার করে ঘোষণা করা হচ্ছে আগত দর্শনার্থীরা যাতে এখানকার বন্য প্রাণীদেরকে কোনোভাবে উত্ত্যক্ত না করে। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর জিয়া উদ্যানে আছেন রিপোর্টার অন্তরা সেন এবং হাতিরঝিলে আছেন তোহা খান তামিম। সরাসরি প্রথমে যাচ্ছি অন্তরার কাছে। এসেছে খুশির ঈদ, নতুন পোশাক, মিষ্টি খাবার আর হাসি মুখে রঙিনভাবে কাটছে সকলের ঈদ। আর সেই সঙ্গে কিন্তু চলছে ঘোরাঘুরিও। এবার কিন্তু ঈদে এক লম্বা ছুটি পাওয়া গেছে আর সেই উপলক্ষে কিন্তু রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোও কিন্তু মুখর হয়ে উঠেছে মানুষের আনাগোনায়। আমি এখন আছি রাজধানীর জিয়া উদ্যানে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কি পরিমাণে মানুষ এসেছেন পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগ করে নিতে। এখানে কিন্তু অনেকেই এসেছেন, সঙ্গে রয়েছে পরিবারের ছোট্ট সদস্যরাও। যেহেতু ব্যস্ত এই নগরীতে অনেকেই তাদের পরিবারকে সময় দিতে পারেন না, তাই ঈদের সময় কিন্তু তাদেরকে নিয়ে আনন্দময় মুহূর্ত কাটানোর চেষ্টা করছেন সবাই। যারা ঘুরতে এসেছেন তাদের সকলের সাথেই আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে এখানে পরিবার নিয়ে ঘুরতে এসে কিন্তু বেশ আনন্দিত তারা। আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণে উচ্ছ্বাস মানুষের, সবার চোখে মুখে কি পরিমাণে আনন্দ। তারা কিন্তু বেশ উপভোগ করছে পরিবারের সঙ্গে এই সময়গুলো। আর সব থেকে কিন্তু বেশি উপভোগ করছে ছোট্ট সোনামণিরা। নানা রঙের নতুন পোশাক পরে কিন্তু ঘুরতে এসেছে তারা, বাবা মায়ের সঙ্গে সময় কাটাতে পারছে তারা। এতেই যেন সব থেকে খুশি এই ছোট্ট সোনামণিরা, কারণ বছরের অন্যান্য দিনগুলোতে মা বাবার সঙ্গে একসঙ্গে সময় কাটানোর সুযোগ হয়ে ওঠে না। আর তাই ঈদের সময় ছুটির কারণে বাবা মায়ের অনেক বেশি সময় তারা পাচ্ছে। আবার এদের মধ্যে অনেকেই আছেন যারা কর্মস্থলের দায়িত্ব পালনের কারণে ঈদ উদযাপন করতে গ্রামে যেতে পারেননি। এদের মধ্যে কিন্তু অনেকেই আছেন যারা সেনাবাহিনীর সদস্য, ডাক্তার, গণমাধ্যম কর্মী, তারাও কিন্তু পরিবার নিয়ে ঘুরতে এসেছেন বাড়িতে না যাওয়ার জন্য, না যাওয়ার যে দুঃখ সেটা ভুলতে। আর জিয়া উদ্যানে পরিবারের সঙ্গে সময় কাটাতে কিন্তু তারা এসেছেন। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন কি পরিমাণে সবার আনন্দ চোখে মুখে। এই ঠিক এরকমই অবস্থা কিন্তু রাজধানীর অন্যান্য বিনোদন কেন্দ্রগুলোতেও। এখন এই মুহূর্তে আমরা চলে যাব রাজধানীর হাতিরঝিলে, সেখানে আছেন আমাদের সহকর্মী তোহা খান তামিম। রাজধানীর ফুসফুস খ্যাত হাতিরঝিলে মানুষ ভিড় করছেন ঈদ আনন্দের জন্য। মানুষ ছুটি পেলে কোথায় যাবেন, কি করবেন, আসলে ছুটে যান বিভিন্ন বিনোদন কেন্দ্রে। তবে হাতিরঝিলে একমাত্র যে বড় পরিসরে প্রাকৃতিক যে পরিবেশ সেটি আসলে পাওয়া যায় এখানে। আমি একটু দেখাতে চাই, আমার পেছনে প্রচুর মানুষ ভিড় করছেন এই মুহূর্তে ঈদ আনন্দ উদযাপন করার জন্য। বিশেষত হাতিরঝিলের পাশে যে বিভিন্ন ওয়াটার বাসগুলো রয়েছে, হাতিরঝিলের লেক দিয়ে চলাচল করে, সেই ওয়াটার বাসগুলোতে ওঠার জন্য এখানে যে কাউন্টার রয়েছে সেই কাউন্টারে নির্দিষ্ট টিকিট কেটে তারা ওয়াটার বাসে উঠছেন এবং পুরো হাতিরঝিল ঘুরে দেখার যে সুব্যবস্থা সেটি মূলত তারা এই সুযোগটি গ্রহণ করছেন। আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের ভ্রমণ পিপাসু মানুষ, বিশেষ করে যারা বিনোদন প্রেমী, তারা এখানে এসেছেন। একেবারে ছোট থেকে শুরু করে বড়রাও পর্যন্ত এসেছেন, ছোটরা অভিভাবকের হাত ধরে এসেছে। এবং এই যে জটলা এবং এই যে বিনোদন প্রেমী মানুষ, তারা এখানে এসেছেন এবং এখানে এসে আশপাশে বিভিন্ন ধরনের যে দোকান, খেলনার দোকান, রং বেরঙের বেলুন, সেগুলো এখানে গড়ে উঠেছে এবং সেখানে অস্থায়ীভাবে দোকান এখানে বসিয়েছে দোকানিরা। যদিও এটি অনুমতি নেই, তারপরেও তারা এখানে এসেছেন এবং বসিয়েছেন দোকান এবং এখান থেকে বিভিন্ন ধরনের খেলনা কিনছে বড়রা অনেক ছোটদেরকে বেলুন কিনে দিচ্ছে। এভাবেই মূলত ঈদের দ্বিতীয় দিনে যে ঈদ আনন্দ উদযাপন সেটি আসলে নগরবাসী করছেন। আসলে
রাজধানী ঢাকায় বিনোদনের যে অভাব সেটি কিন্তু বরাবরই রয়েছে। পর্যাপ্ত পরিমাণে যে পার্ক সেটি নেই, পর্যাপ্ত পরিমাণে বিনোদন যে স্পট সেটি নেই। এই কারণে হাতিরঝিলকে মানুষ বেছে নেন। এর কারণ বড় একটি পরিসর রয়েছে হাতিরঝিলে এবং এখানে প্রাকৃতিক বাতাসে সবাই বসতে পারেন, বিভিন্ন বসার জায়গা রয়েছে। তো নতুন করে যুক্ত হয়েছে যে এই যে চলাচল করে অর্থাৎ ওয়াটার বাস, যদিও আগে থেকেই ওয়াটার বাস চালু, তবে আজকে বিনোদনের জন্যই মানুষ কিন্তু বেছে নিয়েছেন ওয়াটার বাসকে এবং যে টিকিট কেটে কিন্তু তারা এই ওয়াটার বাসে উঠছেন এবং ঈদের দ্বিতীয় দিনে যেই পরিবার পরিজন নিয়ে যে একটি বলা যায় যে ঈদ উদযাপন করার যে উপলক্ষ সেটি আসলে তৈরি করছেন। পাশাপাশি এখানে রং বেরঙের নানা ধরনের পোশাক পরে, নতুন পোশাক পরে ছোটরা কিন্তু তাদের আনন্দ দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। বিভিন্ন বেলুন, বিভিন্ন খেলনার দোকান, বড়রা কিন্তু বিভিন্ন যে খাবার, আশপাশে যে বিভিন্ন ফুচকা চটপটির খাবার এখানে গড়ে উঠেছে সেটিও তারা খাচ্ছেন। মোট কথা বলা যায় যে নগরবাসী ঈদের দ্বিতীয় দিনে তারা তাদের মতো করে আনন্দ সময় পার করছে এবং বিভিন্ন উপলক্ষ তৈরি হয়েছে এই আনন্দ সময় পার করার জন্য। তো হাতিরঝিলে সন্ধ্যার পরে আরও কিন্তু এর যে রঙিন ভাব সেটি আসলে ফুটে উঠবে এবং সময় যত গড়াচ্ছে মানুষের উপস্থিতি কিন্তু ততই বাড়ছে। তো এই ছিল হাতিরঝিল থেকে আমার হাতে সব শেষ। রাজধানীর হাতিরঝিল থেকে তোহা খান তামিম এবং জিয়া উদ্যান থেকে অন্তরা সেন জানাচ্ছিলেন ঈদ বিনোদনের খবর। নীরবতা ভেঙেছে সাগর পাড়েও। ঈদের ছুটিতে এখন লোকে লোকারণ্য কক্সবাজার। সৈকতের শহর পরিণত হয়েছে উৎসবের নগরীতে। বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মেতেছেন পর্যটকরা। তীব্র রোদেও ক্লান্তির ছাপ নেই তাদের চোখে মুখে। ভ্রমণ পিপাসুদের নিরাপত্তায় থাকছে বাড়তি নজরদারি। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। তপ্ত রোদ, এর পরনে কোনো ক্লান্তি। সাগর পাড়ে হাজার হাজার মানুষ, সবাই মাতোয়ারা নোনা জলে। ঈদের ছুটিতে আবারও ঢল নেমেছে কক্সবাজার সমুদ্র সৈকতে। তীব্র ঢেউয়ের সঙ্গে মিতালি মেতে উঠেছেন পর্যটকরা। টিউব নিয়ে গা ভাসিয়ে প্রশান্তি নিচ্ছেন তারা। সেলফি কিংবা ফটো ফ্রেমে স্মৃতিটুকু বন্দি করে রাখছেন অনেকে। ঈদের খুশিতে আসলাম, আর যেহেতু ছুটি আছে সেজন্য আসলাম সময় কাটাতে ফ্যামিলিকে নিয়ে। আনন্দের মধ্যে গরমটা আসলে কিছুই না, আমরা অনেক এনজয় করতেছি, উপভোগ করতেছি। আমার ফ্রেন্ড সার্কেল সবাই আসছে এখানে। আরেকটু ভিড়টা কম হলে ভালো লাগতো, প্রচন্ড গরম রয়েছে ভিড়, বাট তাও প্রচন্ড এনজয় করতেছি, ভালো লাগতেছে। সৈকতে 6টি পয়েন্ট এখন লোকে লোকারণ্য। লম্বা ছুটি বা বিশেষ দিনে ভ্রমণ পিপাসুদের বরাবরই পছন্দের জায়গা এই সাগর পাড়। ঈদের ছুটি মানে কক্সবাজার। সমুদ্র মানুষকে বারবার টানে তার কাছে আসার জন্য। পর্যটকদের সমুদ্র স্নানে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে লাইফগার্ড সংস্থা। চলছে সচেতনতামূলক মাইকিংও। পানিতে যারা গোসল করবে তারা অবশ্যই খেয়াল রাখবে কোন জায়গাতে লাইফগার্ড আছে, যেখানে লাইফগার্ড সার্ভিস থাকবে ওখানে যেন তারা গোসল করে। অবশ্যই যে লাইফগার্ড সার্ভিসের জায়গায় যদি গোসল করে অবশ্যই তারা নিরাপদ থাকবে। ঈদের টানা ছুটিতে কক্সবাজারে 5 থেকে 7 লাখ পর্যটক সমাগমের আশা করছেন সংশ্লিষ্টরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এই মুহূর্তে খুলনার জাতিসংঘ শিশু পার্কে আছেন রিপোর্টার বেল্লাল হোসেন সজল এবং সিলেটের লাক্কাতুরা চা বাগানে আছেন আমিনুল ইসলাম। সরাসরি শুরুতেই যাচ্ছি সজলের কাছে। আনন্দ কি একদিনে শেষ হয়ে যায়? কখনোই না। সেই আনন্দের রেশ এখনো ছড়িয়ে আছে বাতাসে, মানুষের মুখে আর এই উৎসব মুখের পরিবেশে। খুলনার জাতিসংঘ পার্ক আজ এক উৎসবের মোহনায় পরিণত হয়েছে। শিশুরা বিভিন্ন রাইডে উঠছেন, তরুণ তরুণীরা গল্প করছেন, কেউ ফুচকা খাচ্ছেন, কেউ বা আইসক্রিমের স্বাদ নিচ্ছেন। সব মিলিয়ে বলা যায় যে ঈদের দ্বিতীয় দিনেও এই প্রাণবন্ত মুহূর্তগুলো আরো বেশি রঙিন হয়ে উঠেছে এবং আমরা দেখতে পাচ্ছি বিকেল গড়াতেই কিন্তু এখানে খুলনা শহরের বিভিন্ন এলাকা থেকে শিশুরা এসেছেন, তাদের অভিভাবকদের সাথে নিয়ে এসেছেন এবং তরুণ তরুণীরাও এসেছেন। ঈদের দ্বিতীয় দিনেও কিন্তু যে ঈদের আনন্দ তাতে কিন্তু বিন্দু পরিমাণও ভাটা পড়েনি, বরং এই আনন্দ আরো বেশি রঙিন হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে খুলনার যে জাতিসংঘ পার্ক সেটি কিন্তু একেবারেই খুলনা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন এলাকা থেকেই কিন্তু এখানে বিভিন্ন দর্শনার্থী তারাও যেমন এসেছেন, পাশাপাশি ঈদের দ্বিতীয় দিনে শিশু কিশোররা এসেছেন। বিভিন্ন রাইড রয়েছে এখানে, নাগরদোলা রয়েছে, চরকি রয়েছে। বিশেষ করে এখানে কিন্তু আমরা দেখছি যে শিশুদের উপস্থিতি সেটি কিন্তু অনেক বেশি। পাশাপাশি অভিভাবকরাও তাদেরকে নিয়ে এসেছেন। বিভিন্ন খাবারের দোকান রয়েছে, বিভিন্ন কুটির শিল্পের দোকান রয়েছে। সব মিলে বলা যায় যে খুলনা যে কয়টি বিনোদন কেন্দ্র রয়েছে তার মধ্যে কিন্তু এবারের ঈদে অন্যতম ভূমিকা রাখছে কিন্তু খুলনার যে এই জাতিসংঘ পার্কটি। এখানে আমরা দেখানোর চেষ্টা করছি যে বিভিন্ন খাবারের দোকান যেমন রয়েছে,
পাশাপাশি বিভিন্ন রাইডে কিন্তু একেবারে প্রাণ ভরে যারা শিশুরা রয়েছে তারা কিন্তু ঈদটিকে উপভোগ করছেন এবং অভিভাবকরা যেটি বলছেন দীর্ঘ 1 মাস যে সিয়াম সাধনার পর এই যে রমজানের ঈদটি ঈদ উল ফিতর তারা কিন্তু একটু বিশেষভাবেই কিন্তু উদযাপন করেন এবং তাদের কিন্তু খুবই ভালো লাগছে, কেননা ঈদের যে সন্তানকে নিয়ে এসব জায়গায় বিনোদন কেন্দ্রগুলো এসে তারাও কিন্তু খুবই আনন্দ উপভোগ করছে। এছাড়াও কিন্তু খুলনার বিভিন্ন যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সেখানেও কিন্তু মানুষের যে এক ধরনের উৎসব মুখর ভিড় সেটি কিন্তু লক্ষ্য করা গেছে। এই ছিল আমার কাছে খুলনা থেকে যে বিনোদন কেন্দ্রের খবর, তার সর্বশেষ আমরা একটু জানবো সিলেটের খবর। সেখানে আছেন আমাদের সহকর্মী আমিনুল ইসলাম। পর্যটন এবং এর আশপাশের যে এলাকাগুলোতে পর্যটকরা যারা ভিড় করেন এর উল্লেখযোগ্য একটি অংশই কিন্তু হচ্ছে চা বাগান, এবং চা বাগানে কিন্তু এই ঈদকে কেন্দ্র করে পর্যটকরা ঘুরতে এসেছেন। আমরা একটু সরাসরি সেই চিত্রই দেখাতে চাই। সিলেটের লাকাতোরা চা বাগানে এই মুহূর্তে আমরা রয়েছি এবং সকাল থেকেই অর্থাৎ ঈদের এই যে উদযাপনকে একদম সকাল থেকেই নানা স্পট ঘোরার পাশাপাশি চা বাগানগুলোতে নানা বয়সীরা ভিড় করেছেন এবং এখনো পর্যন্ত যারা রয়েছেন তারা বিভিন্ন দূর দূরান্ত থেকে এসেছেন এবং সিলেটের শহরের মানুষজন এখন এখানে রয়েছেন। যারা দূরবর্তী পর্যটন এলাকাগুলোতে যেতে পারছেন না তারা শিশু থেকে শুরু করে সব বয়সীদের নিয়ে এই চা বাগানগুলোতে আসছেন এবং তাদের এই অবকাশ যাপন করছেন। এবং একটি লম্বা ছুটির কথা বলবো, যেহেতু এই ঈদকে কেন্দ্র করে 9 দিনের ছুটি, সেই 9 দিনের ছুটিতে সিলেটে বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকরা এসেছেন এবং তারা এখানকার যেসব হোটেল মোটেলগুলো রয়েছে সেগুলোতে উঠেছেন এবং আশপাশে সকালবেলা যেহেতু সাদা পাথর, জাফলং, পাশাপাশি রাতারগুল, বিছানাকান্দি সহ যেসব পর্যটন স্পটে ঘুরছেন, বিকেলটা তারা এই চা বাগানগুলোতে ঘুরে সময় কাটাচ্ছেন এবং তারা ছবি তুলছেন এবং তাদের যে সময়টি তারা কাটাচ্ছেন। তো এইভাবে আসলে ঈদের যে পরবর্তী যে দিনগুলো থাকবে অর্থাৎ ঈদের দ্বিতীয় এবং তৃতীয় দিন এবং পুরো সপ্তাহ জুড়েই এই ঈদের আমেজটি ধরে রাখতে সিলেট অঞ্চলের মানুষ আমরা দেখেছি তারা বিভিন্ন পর্যটন কেন্দ্রে যান এবং তারা তাদের পর্যায় থেকে শিশু থেকে তাদের সব বয়সী মানুষকে নিয়েই তারা এসব ঈদের আনন্দ উদযাপন করে থাকেন। এবং বলবো যে সিলেট অঞ্চলে এই ঈদের আনন্দটি নানা ধরনের আমরা দেখেছি যারা শিশু রয়েছে তারা বিভিন্ন শিশু পার্কে নাগরদোলায় চড়ছে এবং নানা ধরনের রাইডে তারা চড়ছে। তো এই ছিল আসলে আমার কাছ থেকে সিলেটের পর্যটনের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছে স্টুডিওতে। সরাসরি যুক্ত ছিলাম সিলেট এবং খুলনায়। ঈদের দ্বিতীয় দিনও বাস টার্মিনাল ও রেল স্টেশনে ঘরমুখী মানুষের ভিড়। লম্বা ছুটিতে ঢাকা ছাড়ছেন অনেকে। যাত্রীদের অভিযোগ, দীর্ঘক্ষণ অপেক্ষার পরও মিলছে না কাঙ্ক্ষিত টিকিট। ঈদের পরদিনও মহাখালী বাস টার্মিনালে বাড়ি ফেরা মানুষের চাপ। ঢাকার আশপাশের জেলার রুটগুলোতেই বেশি ভিড়। এছাড়া পরিবার নিয়ে বেড়াতে বের হয়েছেন অনেকে। যাত্রীরা জানান ভোগান্তি এড়াতে ঈদের আগে বাড়ি যাননি তারা, যদিও সেই দুর্ভোগ এখনো রয়েই গেছে। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও মিলছে না কাঙ্ক্ষিত টিকিট। রাস্তা ফাঁকা থাকে, ম্যাক্সিমাম মানুষজনই তো ঈদের আগেই চলে যায়, তো এই কারণে আর কি এই কারণেই আসে আর কি ঈদের পর দিনই। প্রচুর যাত্রী, সেই তুলনায় গাড়ি খুবই কম। আমাদের হয়তো 2.5 ঘন্টার যাত্রা ময়মনসিংহে, কিন্তু কতক্ষণ লাগবে টিকিট করা সহ আল্লাহ মাবুদ জানে। সিট পাচ্ছি না, কোনো গাড়ি আমাকে উঠাচ্ছে না এবং যে আমি লাইনে দেখলাম 2 ঘন্টা লাগবে টিকিট পাইতে। এখন দেখি ঈদের আগে গেলেই ভালো হতো, ঈদের পরের থেকে আজকের বেশি গ্যাঞ্জাম হতো। একই চিত্র দেখা গেছে কমলাপুর রেল স্টেশনেও। আন্তনগর ট্রেনে যাত্রা স্বাভাবিক থাকলেও কমিউটার ট্রেনের টিকিট হয়ে ওঠে সোনার হরিণ। তাই স্বল্প দূরত্বের অনেক যাত্রীকে বাড়তি টাকা গুনে যেতে হচ্ছে আন্তনগর ট্রেনে। এখানেও মিলছে না কাঙ্ক্ষিত গন্তব্যের টিকিট। 2টার বেশি সিট দিচ্ছে না। অনেক জায়গায় সিট থাকলেও আমার সাথের লোক অনেকে সিট পাইতেছে না। সিট কেন থাকবে না? কারণ আমরা তো দাঁড়াইছি 200-300, একটা গাড়িতে তো লোক যাইলো 1500 লোক। খুলনাতে টিকিট আছে কিন্তু রাজবাড়ী, খোকসা, কুষ্টিয়াতে টিকিট নাই। আমরা যাচ্ছি সদরন্দপুর, আমাদের টিকিট কিনতে বাধ্য করা হইতেছে চাঁপাইনবাবগঞ্জ টিকিট। ঈদের পরে বাড়ি যাচ্ছি, এরপরও সিট ছাড়ার টিকিট, মানে একটা আফসোসের একটা বিষয়। ছোট ছোট বাস চালু কতক্ষণ দাঁড়াইতে পারে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে ঈদের পরদিন পর্যাপ্ত ট্রেনের শিডিউল না থাকায় যাত্রী অনুযায়ী দেয়া যাচ্ছে না টিকিট। তবে রেলযাত্রা স্বাভাবিক হবে বুধবার থেকে। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় 55 সদস্যের উদ্ধারকারী ও চিকিৎসা সহায়তাকারী 2টি দল মিয়ানমারের উদ্দেশ্যে রওনা হয়েছে। সকালে ঢাকা সেনানিবাসের বিমান বাহিনী ঘাঁটি কুর্মিটোলা থেকে দল দুটি রওনা করে। একই সঙ্গে পাঠানো হয়েছে আরও 15 টন ত্রাণ সামগ্রী।
সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশন ও প্ল্যানিং পরিদপ্তর জানিয়েছে দুটি দলই 15 দিনের জন্য যাচ্ছে। পরিস্থিতি বিবেচনায় অবস্থানের সময় বাড়ানো হতে পারে। এমন ভয়াবহ দুর্যোগে মিয়ানমারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টার নির্দেশে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে 16.5 টন ত্রাণ পাঠানো হয়। এবার মিয়ানমারে পাঠানো হলো 34 সদস্যের উদ্ধারকারী ও 21 সদস্যের চিকিৎসা সহায়তাকারী দুটি দল। একই সঙ্গে পাঠানো হয়েছে আরও 15 টন ত্রাণ সামগ্রী। মঙ্গলবার সকালে ঢাকা সেনানিবাসের বিমান বাহিনী ঘাঁটি থেকে সেনাবাহিনী ও বিমান বাহিনীর 3টি বিমানে উদ্ধারকারী দল ও ত্রাণ সামগ্রী পাঠানো হয়। আমরা এখন পর্যন্ত যে অ্যাসেসমেন্ট গ্রাউন্ড থেকে পেয়েছি, আমাদের যে উদ্ধারকারী এবং চিকিৎসক দল যাচ্ছে এটা সাফিসিয়েন্ট হওয়ার কথা। যদি আরও প্রয়োজন হয়, আমাদের ওখানে আমাদের দূতাবাস রয়েছে, আমাদের ওখানে ডিফেন্স অ্যাটাচে উনি আমাদের দলের সাথে থাকবেন। যদি আমাদের প্রয়োজন হয় আমরা সেটার জন্য প্রস্তুত রয়েছি। পর্যাপ্ত ত্রাণ মজুদ আছে জানিয়ে প্রয়োজন হলে আবারও পাঠানো হবে বলে জানিয়েছে সশস্ত্র বাহিনী। নৌবাহিনীর একটা জাহাজ যেতে পারে, যদি নৌবাহিনী জাহাজ আমরা প্রেরণ করতে পারি তাহলে আমাদের এই যে প্রবলেমটা বিমানের মাধ্যমে ক্যারি করো, তাহলে এটা আমরা অনেকাংশে লাঘব করতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের কাছে যে ত্রাণ সামগ্রী এখন আমাদের হাতে রয়েছে এই মুহূর্তে, আজও যেটা আমরা প্রেরণ করতে পারছি না সেটা হয়তো আমরা প্রেরণ করতে পারবো। যে কোনো দেশের বিপদে পাশে থাকতে সশস্ত্র বাহিনী সবসময় প্রস্তুত আছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের মালিকানা দেশের মানুষের হাতে ফিরিয়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে চট্টগ্রামে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পরে সাংবাদিকদের জানান, বর্তমানে দেশে নির্বাচনের উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে, যেটা অনেক দিন দেখেনি মানুষ। বিএনপির এই সিনিয়র নেতা আরও বলেন, মানুষ ভোট দিয়ে পছন্দের প্রতিনিধি নির্বাচন করার জন্য অপেক্ষা করছে। একটা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়েছে, যেটা বাংলাদেশ অনেক দিন দেখেনি। বাংলাদেশের মানুষের হাতে তাদের মালিকানা ফিরিয়ে দিতে হবে। জনগণ সকল নির্বাচনের প্রস্তুতি নিয়ে নিচ্ছে অলরেডি। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে। নির্বাচনের জন্য সকলে অপেক্ষা করছে। তাদের সে আকাঙ্ক্ষিত দিন কবে আসবে, কবে তারা ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবে। ডাকসুর সভাপতি পদে উপাচার্যের পরিবর্তে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি থাকতে হবে। ছাত্র সংগঠনগুলো এমন প্রস্তাব দিলেও সংশোধিত গঠনতন্ত্রে উপাচার্যকেই ডাকসুর সভাপতি রাখা হয়েছে। তবে এখন থেকে সিদ্ধান্ত বাস্তবায়নে উপাচার্যকে নিতে হবে সিন্ডিকেটের অনুমোদন। এই সংশোধনকে ইতিবাচক দাবি করে দ্রুত নির্বাচনের দাবি ছাত্র শিবির ও গণতান্ত্রিক ছাত্র সংসদের। আর এই সংস্কারে ছাত্রদের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে না দাবি করে ছাত্রদল বলছে, এখনও নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি। শাকির আহমেদের রিপোর্ট। 2019 সালের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু অকার্যকর থাকায় বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় উপেক্ষিত শিক্ষার্থীদের স্বার্থ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকে সাধারণ শিক্ষার্থী ও ক্যাম্পাসে ক্রিয়াশীল সব ছাত্র সংগঠনের পক্ষ থেকে নির্বাচনের দাবি উঠেছে। এ লক্ষ্যে ছাত্র সংগঠনের কাছ থেকে প্রস্তাবনা নিয়ে গঠনতন্ত্রের খসড়া চূড়ান্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সভাপতি পদে উপাচার্যের পরিবর্তে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি রাখার প্রস্তাব দিয়েছিল বেশিরভাগ ছাত্র সংগঠন। সে দাবির প্রতিফলন হয়নি সংশোধিত খসড়া গঠনতন্ত্রে। সভাপতি মোটামুটি একক ছিল, ভেঙে দেওয়ার ডাকসু ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমরা এই ক্ষমতাটা সভাপতির থাকার প্রয়োজন আছে, কিন্তু আমরা মনে করছি একচ্ছত্র থাকা উচিত না। সেজন্য আমরা ওখানে করেছি, ওনার এই কর্তৃত্বের সিন্ডিকেটের সুপারিশ ছাড়া এটা করতে পারবেন না, সেটা আমরা রেখেছি। দাবি পুরোপুরি পূরণ না হলেও উপাচার্যের ক্ষমতায় ভারসাম্য আনাকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ও ইসলামী ছাত্র শিবির। অ্যাটলিস্ট আমাদের যে সংস্কার প্রস্তাবনা ডাকসুর দিকে আমরা এক পদক্ষেপ এগিয়েছি, এটাকে আমি পজিটিভলি দেখি এবং এটাকে আমি সাধুবাদ জানাই। ডাকসু নির্বাচন বাস্তবায়ন করার জন্য অবশ্যই আনুষ্ঠানিক ডেডলাইন প্রয়োজন। তবে গঠনতন্ত্রের এই সংস্কারে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে না বলে মনে করে জাতীয়তাবাদী ছাত্রদল। এই সংস্কারের মধ্য দিয়ে শিক্ষার্থীদের পরিপূর্ণ
যে প্রতিনিধিত্ব সেটি নিশ্চিত হয় না। ডাকসু নির্বাচন খুবই সেন্সিটিভ একটা বিষয় এবং এটাকে কেন্দ্র করে বাংলাদেশে যে কোনো ধরনের ষড়যন্ত্র কিন্তু হতে পারে আমরা মনে করি। এখন এই পরিবেশটা নিশ্চিত করার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের। এপ্রিলের মধ্যেই গঠনতন্ত্র ও আচরণবিধি সিন্ডিকেটে চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। এরপর প্রধান নির্বাচন কমিশনার নিয়োগের মাধ্যমে নির্বাচনের পথে অগ্রসর হতে চায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্বাচন কমিশন নিয়োগ হবে, নির্বাচন কমিশনার তার শিডিউল ঘোষণা করবেন, তার আগে হয়তো ভোটার তালিকার জন্য হলগুলোতে বলবেন। অংশীজনের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা সহ সব চ্যালেঞ্জ থেকে উত্তরণের আশা কর্তৃপক্ষের। কিভাবে আমরা পরিবেশটাকে আরো ঠিক করতে পারি তাদের মতামতটা আমরা নিব। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। একই সড়কে বারবার খোঁড়াখুঁড়ি, সেবা সংস্থার কাজে নেই কোনো সমন্বয়, বছরের বেশিরভাগ সময় দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। সেলিম আহমেদের ক্যামেরায় শাবাব ওয়াসির রিপোর্ট। সড়কের এই রুগ্ন দশা রাজধানীর 4টি পৃথক আবাসিক এলাকার। যানবাহন চলাচল তো দূরের কথা, রাস্তা দিয়ে হাঁটাও কঠিন। হরহামেশাই ঘটছে দুর্ঘটনা। বছর জুড়ে চলা খোঁড়াখুঁড়িতে ভোগান্তির শেষ নেই নগরবাসীর। একটা রোগী যদি অসুস্থ হয়ে পড়ে তাকে নিয়ে যে হসপিটালে যাব সেটা যাওয়ারও তৌফিক নাই, যে তাদের কাঁধে করে নিয়ে যেতে হবে। বৃষ্টি হলে তো মনে হয় যে কতবার যে স্লিপ খেয়ে পড়া লাগে আর কোনো ইয়ে আজকে তো সেই রাস্তা। এই জনদুর্ভোগের যেন কোনো শেষ নেই। রাজধানীবাসীর অভিযোগ, ওয়াসা, ডিপিডিসি, তিতাস সহ সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতার কারণে একই বছরে একই রাস্তায় কাজ করা হচ্ছে বহুবার, তাই বছর জুড়েই ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীর। আজকে কেটে আবার বালু দিতেছে, পরের দিন বলতে ডেস্কো এসে বলতেছে আমাদের গ্যাসের সমস্যা, আবার রাস্তা কাটতেছে ডেস্কো আবার ফিল আপ করতেছে, আবার বলতেছে ওয়াসার সমস্যা, আবার কাটতেছে। কিন্তু আমরা আজকে দুর্ভোগে আছি। কাজ করানোর জন্য 4বার কন্ট্রাক্টর পরিবর্তন হয়েছে, 3বার টেন্ডার পাস হয়েছে, টাকা সব লুটপাট হয়ে গেছে। সমন্বয়হীন খোঁড়াখুঁড়ি বন্ধে প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতার কথা জানায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। একাধিক সংস্থার নিয়ন্ত্রণকারী সংস্থাও ভিন্ন ভিন্ন। যতগুলি ইউটিলিটি সার্ভিস আছে, এই ইউটিলিটি সার্ভিসগুলি সিটি কর্পোরেশনের অধীনে অথবা পৌরসভা যেগুলি স্থানীয় সরকার তাদের অধীনে দিয়ে তাদের আলাদা আলাদা উইং থাকতে পারে, কিন্তু একটা সমন্বিত পরিকল্পনা করে যাতে আমরা বড় কাজগুলি সব ঠিকঠাক মতো করতে পারি সেটা নিশ্চিত করতে পারি। নগর পরিকল্পনাবিদ বলছেন, ভিন্ন ভিন্ন টেন্ডার থেকে অর্থ আত্মসাৎ করতেই কাজে সমন্বয় নেই। পরিস্থিতি উত্তরণে সব সেবা সংস্থাকে সিটি কর্পোরেশনের আওতায় এনে স্মার্ট ডাক্ট সিস্টেম চালু করার পরামর্শ তার। প্রকল্প ভিত্তিক যে এক ধরনের স্ক্যাভেঞ্জিং করে, অর্থাৎ ওর থেকে যে তারা অসৎ উপায়ে টাকা অর্জন করে, প্রকল্পের একটা সার্টেন পার্সেন্টেজ সরিয়ে নেওয়ার চেষ্টা করে, তারা এই প্রকল্পের একীভূতকরণের ফলে প্রকল্পের খরচ কমে যাওয়া কোনোভাবেই পছন্দ করে না। স্মার্ট ডাক্ট সিস্টেমে আমাদের আসা দরকার, যেটি যখন তখন ইচ্ছা 5 ইঞ্চি পাইপ 6 ইঞ্চি 8 ইঞ্চি বানানো যাবে, যে কোনো রকম পরিবর্তন করা যাবে, কিন্তু সড়ককে না কেটে শুধু এই স্মার্ট ডাক্টের ঢাকনা খুলে পুরো কার্যক্রম করা সম্ভব। নতুন রাজনৈতিক প্রেক্ষাপট সড়ক সংস্কারের পরিকল্পনায় পরিবর্তন আনার সুবর্ণ সুযোগ বলেও মনে করেন এই পরিকল্পনাবিদ। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা। ঈদ আনন্দ ম্লান সাতক্ষীরাবাসীর। বেড়ি বাঁধ ভেঙে পানিতে ডুবে গেছে গ্রামের পর গ্রাম। এছাড়া নতুন করে প্লাবিত হয়েছে আরও 5টি। এরই মধ্যে 3 শতাধিক মাছের ঘের ভেসে গেছে। বাসিন্দারা বলছেন, বাঁধ মেরামত না হলে আরও 20টি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। ভেঙেছে বেড়িবাঁধ, হুহু করে পানি ঢুকছে জনপদে। সাতক্ষীরার আশাশুনি উপজেলার বিছট গ্রামে সোমবার সকালে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধের 150 ফুট অংশ জোয়ারের পানির চাপে ভেঙে যায়। প্রথম দিন 9টি গ্রাম ও দ্বিতীয় দিনে নতুন করে 5টি গ্রাম প্লাবিত হয়। 2 দিনের মধ্যে বাঁধ সংস্কার না করলে আশেপাশের 2টি ইউনিয়নের 15 থেকে 20টি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানান স্থানীয়রা। এরই মধ্যে 3 শতাধিক মাছের ঘের ভেসে গেছে, ডুবে গেছে শত শত একর ফসলি জমি। বাড়িঘরে পানি প্রবেশ করায় বেড়েছে ভোগান্তি। আমাদের গাছপালা বাড়ি ঘর সব ডুবে রয়েছে পানির মধ্যে। আমাদের বাড়ির উঠোনে হাঁটু সমান পানি। বহু লোকজন এখানে বাঁধ দেওয়ার জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু সেই বাঁধটা দেওয়ার পরে আবার বাঁধটা ছুটে চলে গেছে। এখানে হাজার হাজার বিঘা মৎস্য চাষীদের এবং ধান চাষীদের ক্ষয়ক্ষতি হয়েছে। এই বাঁধটা আমরা রিংটা কমপ্লিট করেছিলাম, কিন্তু এখন জোয়ারের পানিতে ভেসে গেল। আমাদের এখানে দরকার পর্যাপ্ত বলগেট, কিন্তু আমরা রাতারাতি ইনশাল্লাহ 6টা 7টা বলগেট কাছে পেয়ে যাব। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি দল। এ সময় তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে জিআই টিউব দিয়ে পানি প্রবাহ বন্ধ করার কথা জানান নির্বাহী প্রকৌশলী। আমরা চেষ্টা করতেছি যে
ভেতর দিক দিয়ে পানি যাতে না ঢুকতে পারে প্রকল্প এলাকায় আমরা জিও টিউব দিয়ে বেড়িবাঁধ করে দিচ্ছি এবং আমরা মাটি দিয়ে পার্মানেন্ট বাঁধও করে দিব। ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক, সেনাবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা। সময় সংবাদ, সাতক্ষীরা। ঈদ আনন্দ ছড়িয়ে পড়েছে কেরানীগঞ্জের ঢাকার কেন্দ্রীয় কারাগারেও। বন্দীরা পেয়েছেন পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ, খেতে পেরেছেন বাড়ি থেকে রান্না করে আনা খাবার। এর আগে বড় জামাতে ঈদের নামাজ আদায়ের পাশাপাশি করেছেন বিশেষ মোনাজাত। মা আর দাদির সঙ্গে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে 16 মাস বয়সী আয়ানা এসেছে কারাবন্দী বাবাকে দেখতে। ঈদ উল ফিতরে কারা কর্তৃপক্ষ সুযোগ দেয়ায় এমন অনেকেই এসেছেন বন্দী স্বজনের সঙ্গে দেখা করতে, সাথে এনেছেন বাড়িতে রান্না করা খাবারও। মঙ্গলবার সকাল থেকেই স্বজনদের আনাগোনায় পূর্ণ কেরানীগঞ্জ কারাগারের দুটি সাক্ষাৎ ভবন। বন্দী জীবনের মধ্যেও তারা ভাগাভাগি করে নিচ্ছেন ঈদ আনন্দ। ভালো অনুভব করতে পারতেছি, যাতে আমাদের হাতের রান্না করা ঘরের খাবারটা আমরা মন মতন দিতে পারতেছি, খাবার দিতে পারছি, এটা একটা শান্তি আছে। অনেক খারাপ লাগতেছে, কারণ বাবাকে অনেকদিন দেখি না, তো প্রায় 8 মাস হয়ে গেছে বাবা ভিতরে। এর বাইরে ঈদের 3 দিনই কারাবন্দীদের জন্য নানা আয়োজনের ব্যবস্থা রেখেছে কর্তৃপক্ষ। নামাজ আদায়ের পাশাপাশি ছিল বিশেষ মোনাজাত। ঈদের দিন আমাদের ঈদের জামাত হয়েছে বন্দীদের নিয়ে সেল এলাকায়, ডিভিশনে এবং সাধারণ বন্দীদের পৃথক পৃথক জামাত হয়েছে। সরকারি বরাদ্দ মোতাবেক ওদের জন্য উন্নত মানের খাবারের আয়োজন করা হয়েছে। বন্দীরা সকালে পেয়েছে পায়েস মুড়ি, দুপুরের খাবারের মধ্যে ছিল পোলাও, রোস্ট, গরুর মাংস, যারা গরু খাবে না খাসি। জেল সুপার জানালেন, কারাবিধি অনুযায়ী প্রায় 8000 বন্দীকে সর্বোচ্চ সুবিধা দেওয়ার চেষ্টা করেছেন, যাদের মধ্যে আছেন ডিভিশনপ্রাপ্ত বন্দীরাও। এদিকে সাক্ষাৎ চলাকালে ঘটে অপ্রীতিকর ঘটনা। দেখা যায় কারাবন্দীকে মাদক সরবরাহের চেষ্টার চিত্র। সুযোগের অপব্যবহার করে বেআইনি কাজ করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি কর্তৃপক্ষের। এক সময় যে ঈদ কাটতো পরিবার পরিজনদের সাথে মা অথবা স্ত্রীর হাতের রান্না খেয়ে, সে ঈদ এখন কাটছে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে। বলছি এখানকার কারাবন্দীদের কথা। কারাবন্দীদের সেই শূন্যতা পূরণে অন্যান্য ঈদের মতো এবারও কারা কর্তৃপক্ষ রেখেছেন নানা আয়োজন। চেষ্টা করেছেন কারাবন্দীদের ঈদকে যথাসাধ্য রাঙিয়ে তোলার। আতাউর কাউসার, সময় সংবাদ, কেরানীগঞ্জ। ঈদকে ঘিরে জমে উঠেছে দেশের সিনেমা হলগুলো। ঈদের দ্বিতীয় দিনে নতুন সিনেমা দেখতে প্রেক্ষাগৃহগুলোতে ভিড় করছেন দর্শকরা। এই মুহূর্তে মিরপুরের সনি স্টার সিনেপ্লেক্সে আছেন সহকর্মী মামুনুর রশিদ পনেল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। অন্যতম অনুষঙ্গ সিনেমা, এবং সেটি ঘরে বসে সিনেমা নয়, হলে এসে দল বেঁধে পরিবার পরিজন এবং বন্ধুদেরকে নিয়ে সিনেমা দেখা। আমি আছি এই মুহূর্তে মিরপুরের সনি স্টার সিনেপ্লেক্সে। এই সিনেপ্লেক্সে আসার পর দুপুরের পর থেকেই আমরা দেখতে পেয়েছি টিকিট কাউন্টারে দর্শকের উপচে পড়া ভিড়। যদিও এই মুহূর্তে কিছুটা খালি, তার কারণ একটু আগেই শুরু হয়েছে 3টি শো, যার কারণে দর্শক যারা আছেন তারা এর মধ্যে হলে প্রবেশ করেছেন। এখন যে দর্শকরা আমরা দেখতে পাচ্ছি তারা অগ্রিম টিকিট নেওয়ার জন্য এসেছেন। এবং আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এবার ঈদে যে মুক্তিপ্রাপ্ত মোট 6টি সিনেমা মুক্তি পেয়েছে, তার ভেতরে 3টি সিনেমা এই সনি স্টার সিনেপ্লেক্সে চলছে, যার মধ্যে আছে বরবাদ, যার মধ্যে আছে দাগি এবং জিন্ত্রি। এই 3টি সিনেমারই ইতিমধ্যে আমরা জানতে পেরেছি সবগুলো শোই হাউসফুল গেছে। যারা আজকে সিনেমা দেখতে এসেছেন আগে অগ্রিম টিকিট বুকিং না দিয়ে, তারা এসে তারা টিকিট পাননি, টিকিট না পেয়ে ফিরে গেছেন। এমনকি আগামীকালকে যে শোগুলো হবে দাগি সিনেমার এবং বরবাদ সিনেমার, সেই সিনেমাগুলোরও শোগুলোরও অগ্রিম টিকিট বুকিং ইতিমধ্যে হয়ে গেছে, যার কারণে আগামী 3 তারিখের টিকিট তারা এখন বর্তমানে বিক্রি করছেন। এবারের ঈদে সব মিলিয়ে মোট 6টি সিনেমা মুক্তি পেয়েছে। বেশ কয়েকজন তারকার সিনেমা এর মধ্যে আছে মোশাররফ করিমের চক্কর 302, আছে নিশোর দাগি এবং শাকিব খানের বরবাদ, এবং অন্যদিকে আছে জিন 3 এবং শাকিব খানের আরও একটি সিনেমা অন্তরাত্মা। প্রচলিতভাবে যেই কথাগুলো আমরা শুনে থাকি যে বাংলা সিনেমার দর্শক হল বিমুখ হচ্ছেন, সেই প্রবণতা, সেই কথাটা কিন্তু এবারের ঈদে দর্শকের উপচে পড়া ভিড়ে আমরা বলতে পারি যে ভুল প্রমাণিত হয়েছে। গতকাল ঈদের প্রথম দিন থেকে আজকের দ্বিতীয় দিন থেকে পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে প্রতিটি হলে প্রতিটি শো হাউসফুল হচ্ছে এবং দর্শক বিপুল পরিমাণে হলে আসছেন, বাংলা সিনেমা দেখছেন। এবং আমরা শুধুমাত্র যে দর্শক আসছেন তা নয়, আমরা দেখতে পেয়েছি যে সিনেমা সংশ্লিষ্ট যারা অভিনেতা, অভিনেত্রী এবং পরিচালক যারা আছেন,
তারাও হলে আসছেন এবং সিনেমা দেখছেন, দর্শকের সঙ্গে অনুভূতি ভাগ করছেন। তো এইভাবে যদি দর্শক হলমুখী হয় এবং বাংলা সিনেমার যদি হয়, এভাবে দর্শক যদি হলমুখী হয়, তাহলে আমরা বলতে পারি যে সিনেমা নিয়ে দর্শকের যে অনীহা রয়েছে, এই পরিমাণ ভালো সিনেমা নির্মিত হলে বাংলা সিনেমার সুদিন ফিরবে, এমনটাই বলছেন সিনেমা সংশ্লিষ্টরা এবং দর্শকরা। তো এই ছিল রাজধানীর মিরপুরের সনি স্টার সিনেপ্লেক্স থেকে আমার কাছে সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম মিরপুরের স্টার সিনেপ্লেক্সে। দেশি বিদেশি বিনিয়োগ নিয়ে যখন উঁকি দিচ্ছে শঙ্কার কালো মেঘ, তখন চীনের পাশে থাকার প্রতিশ্রুতি খুলেছে সম্ভাবনার দুয়ার। প্রধান উপদেষ্টার সফরে $1 বিলিয়ন বিনিয়োগের অঙ্গীকার করেছে প্রায় 30টি চীনা কোম্পানি। এমন ইতিবাচক মনোভাব বাংলাদেশকে উৎপাদনের হাবে পরিণত করবে বলে আশা বিশ্লেষকদের। স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের যাত্রায় দরকার ব্যাপক বিদেশি বিনিয়োগ, অথচ গত কয়েক অর্থ বছরে প্রাপ্তির হিসেবটা নামমাত্র। সবশেষ চলতি অর্থ বছরে দুই প্রান্তিক মিলিয়ে বিদেশি বিনিয়োগের পরিমাণ মাত্র $21 কোটি। এমন বাস্তবতায় চীন সফরে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শীর্ষ চীনা কোম্পানির প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন তিনি। বাংলাদেশ ব্যবসার জন্য কতটা উন্মুক্ত তা তুলে ধরা হয় এই বৈঠকে। আমরা আশা করছি চাইনিজ ইনভেস্টমেন্ট অনেক ম্যাসিভলি বাংলাদেশে আসবে। চীন সরকার ও চীনা কোম্পানিগুলোর কাছ থেকে $2.1 বিলিয়ন বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ। প্রেস সচিব জানান, বাংলাদেশে বিনিয়োগে চীনা উদ্যোক্তাদের উৎসাহিত করার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। বিনিয়োগের সহায়ক পরিবেশ এটি যদি একটা বার্তা দেয়া যেতে বাইরে, তাহলে দেখা যাবে চীনের বাইরেও কিন্তু জাপান আছে বা অন্যান্য যে সমস্ত দেশগুলো আছে, তারাও কিন্তু বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হবে। দেশীয় উদ্যোক্তারা বলছেন, চীনা বিনিয়োগে দ্রুতই বাড়বে কর্মসংস্থান, তবে অর্থনীতিতে কতটা প্রভাব পড়বে তা জানতে সময় লাগবে। ব্যাপারটা যদি এরকম হয় যে 100% র মেটেরিয়াল বাইরে থেকে আসছে, বাংলাদেশের প্রসেস হচ্ছে এবং এটা আবার বাইরে চলে যাচ্ছে, এবং ট্যাক্স ওয়েভারের কারণে আসলে ট্যাক্সও আয় হচ্ছে না, শুধুমাত্র তারা যখন মজুরি দিচ্ছেন কিংবা তাদের ম্যানেজমেন্টকে যখন স্যালারি দিচ্ছেন বাংলাদেশে, সেটার বাইরে আসলে খুব একটা তখন আমাদের ইকোনমি থাকে না। চীনা বিনিয়োগে বাংলাদেশে উৎপাদিত পণ্য রপ্তানি বাজারে সহজে পৌঁছে দিতে মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতেও ঋণ দিচ্ছে বেইজিং। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। খেলার খবর। জাতীয় দলের খেলা না থাকলে ঈদের সময় গ্রামের বাড়িতেই সময় কাটান ওপেনার তানজিদ হাসান তামিম। ঈদের দিন সময় কাটান বন্ধুদের সঙ্গে ক্রিকেট কিংবা ফুটবল খেলে। সময় সংবাদে জানিয়েছেন নিজেই। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। তবে এই ঈদ সবার জন্য একরকম নয়। বিশ্ব মঞ্চে যারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন, তাদের প্রায় সময়ই মুসলিম ধর্মীদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদ উদযাপন করতে হয় দেশের বাইরে, পরিবার থেকে বহু দূরে। দেশের বাইরে বিভিন্ন সময় সিরিজ খেলতে গিয়ে ঈদ উদযাপন করেছেন ইংল্যান্ড, নিউজিল্যান্ড কিংবা দক্ষিণ আফ্রিকায়। তবে যখন দেশে থাকেন তখন পরিবারের সঙ্গেই ঈদ উদযাপন করেন ক্রিকেটাররা। ঈদ নিয়ে সময় সংবাদে নিজের অভিজ্ঞতার কথা জানালেন তানজিদ হাসান তামিম। ঈদের সময়টা আসলে কিভাবে এনজয় করেন? ফ্যামিলির সাথে ওইভাবে ঘুরতে যাওয়া হয় না। আসলে আমি আমার গ্রামের বাড়ি চলে যাই, ওখানে যে আমার ছোটোবেলার ফ্রেন্ডরা আছে তাদের সাথে, যে স্কুল মাঠে খেলে আমি বড় হয়েছি, সেই স্কুল মাঠে যে ক্রিকেট খেলি সবার সাথে। ঈদের দিনটা কাটে পরিবার আর বন্ধুদের সঙ্গে। তবে সোনাতলার কোলপুরে খেলায় মাতেন তানজিদ। শৈশবের তানজিদ জাতীয় দলের সুযোগ পাওয়ার পর তাকে দেখতে ভিড় জমে মাঠের পাশে। তা অবশ্য উপভোগী করেন এই তারকা। আসলে গ্যাদারিং তো হওয়াটাই স্বাভাবিক, বাট আমি জিনিসটা এনজয় করি, কারণ ছোটোবেলায় তাদের সাথে খেলে আমি বড় হয়েছি। তো তারা সবাই আসে ওখানে, সবার সাথে খেলতে আমি সেই আগেকার স্মৃতি মনে পড়ে এবং এনজয় করি আমি অনেক। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তানজিদ তামিম। একই সঙ্গে সবাই যেন নিরাপদে থাকেন দিয়েছেন সেই পরামর্শ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশ জুড়ে ঈদ আনন্দ, বিনোদন কেন্দ্রে বাঁধ ভাঙা উচ্ছ্বাস, সাগর পাড়ে জনসমুদ্র, সাদা পাথরের রাজ্যে পর্যটকের ঢল, বাবা মার হাত ধরে চিড়িয়াখানায় ছোট্ট সোনামণিরা। ভূমিকম্পে বিধ্বস্ত মিয়ানমারে এবার উদ্ধারকারী ও চিকিৎসক দল পাঠালো বাংলাদেশ। সঙ্গে গেল আরও 15 টন ত্রাণ। যে কোনো দেশের বিপদে পাশে থাকার প্রত্যয় সশস্ত্র বাহিনীর। এই ছিল সময় সংবাদে। সঙ্গে থাকুন সময়ের।